আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। মাত্র 2 দিনে 95% প্রিপারেশন নিব। অনলি 2 দিনে। হ্যাঁ, আবারও বলছি মাত্র 2 দিনে এই সাজেশনটি তুমি ভালো মতো ফলো করো। ইনশাল্লাহ তুমি যে লেভেলের শিক্ষার্থী হও না কেন এটা কমপ্লিট করতে পারবে। কিচ্ছু পড়ো নেই এতদিন, কোনো প্রবলেম নাই। আজ থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। খাতা কলম নিয়ে বসে যাও। আবারও বলতে জাস্ট আমরা 2 ডেজ, এই 2 দিনের মধ্যে শেষ করব। আগামীকাল ঠিক 12:30টার দিকে তোমরা পেয়ে যাবে হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের মূল সাজেশনটা পেয়ে যাবে। আর একটা স্পেশাল ভিডিও থাকবে তোমাদের জন্য আগামীকাল সন্ধ্যা 7টায়। যদি প্যাসেজ একটাও কমন না পড়ে বা প্যাসেজ তুমি একটাও পড়বে না, তারপরও তুমি কিভাবে অ্যান্সার করবে? ধরো এখানে যে প্যাসেজগুলো আমি সাজেশন দিব তুমি একটাও পড়লে না, তাহলে কিভাবে প্রশ্ন উত্তর করবে? সেই টেকনিকটা আমি শেখাই দেবো আগামীকাল 7টার সময়। তার মানে প্যাসেজ বাদে বাকি যে বিষয়টা আছে এখন থেকেই পড়ো, আমি শিওর। আর ভিডিওর শেষ 2 মিনিট অবশ্যই মিস করবে না। শেষ 2 মিনিটের কথা বলতেছি। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। আমরা কোশ্চেনগুলো ধরে ধরে একবার টপিক ধরে ধরে আজকে আলোচনা করব। আমি বললাম এগুলো অল ইন ওয়ান, সকল বোর্ডের জন্য এটা প্রযোজ্য। প্রথমে আমাদের জানা উচিত আমাদের 1 নাম্বার প্রশ্নে আসবে হচ্ছে কি সিন প্যাসেজ হচ্ছে কি 1। 2টি প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস আর হচ্ছে কি কোশ্চেন আনসার। আমি এখানে মাত্র 6টা দিয়েছি, মাত্র 6টা, মাত্র 6টা সিন প্যাসেজ দিয়েছি, মাত্র 6টা। আবারও বলতেছি এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। একেবারে সবার সাথে, যেহেতু সময় খুবই কম, সবার সাথে কিন্তু শেয়ার করতে হবে। আমি কিন্তু নর্মালি সব ভিডিওতে বলি না বলে এই ভিডিও শেয়ার করেন, লাইক দেন, কমেন্ট দেন, একদমই না। বাট এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবে। আচ্ছা, এবার আসি হচ্ছে কি সিন প্যাসেজ হচ্ছে কি 2। এখানে আমি 6টা দিয়েছি, মাত্র 6টা। তাহলে এখানে সিন প্যাসেজ 2, এটা একটা না পড়লেও সমস্যা নাই, জাস্ট নিয়মটা মনে রাখলেই হবে। কিভাবে করব আমি দেখাই দেবো সেটা। ওকে, এরপর হচ্ছে কি আনসিন প্যাসেজ আমি দিয়েছি 10টা। অনেকের কাছে অনেক বেশি মনে হবে। আনসিন প্যাসেজ 2টো প্র্যাকটিস করলেই হয়। কিভাবে সামারি অ্যান্সার করব আর কীভাবে ম্যাচিংটা অ্যান্সার প্লাসটা করে ফেলবো, যেটাই হোক আনসিন প্যাসেজ এটা আমি একটা না করলেও সমস্যা নাই। আবার এখানে আছে কি সিন প্যাসেজ 2, একটা না করলেও সমস্যা নাই। কীভাবে অ্যান্সার করবো সেটা দেখাই দেবো। আচ্ছা, এরপরে আসি কি ম্যাচিং হচ্ছে কত 12টি। আমি 12টি ম্যাচিং দিয়েছি। খুব অল্প মনে হচ্ছে না? মাত্র 12টা ম্যাচিং তুমি অ্যান্সার করবে। খুব ভালো মতো করে প্র্যাকটিস করে যাও। 12টি ম্যাচিং। রিয়ারেঞ্জ দিয়েছি আমি কয়টা? 15টা। রিয়ারেঞ্জ তুমি আজকে পাবে হচ্ছে 15টা, মাত্র 15টি রিয়ারেঞ্জ A to Z খুব ভালো মতো করে শিখে যাও। ইনশাল্লাহ এক্সাম হলে কি নিরাশ হবে না, ঠিক আজকের মতো। ওকে, এবার আমরা আসি কি দেখি রিয়ারেঞ্জমেন্ট। তাহলে 15টা হয়ে গেল। এবার আসে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দিয়েছি আমি 10টা, 10টি প্যারাগ্রাফ। খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে 10টি প্যারাগ্রাফ। ইংলিশ অল্প পরে অনেক ভালো রেজাল্ট করব, এই মন মানসিকতায় বেরিয়ে আসতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে একটা দিয়ে অনেকগুলো শেখা যায় একদমই বাদ করা যাবে না, নাম্বার পাবে না। এবার আসে কি স্টোরি। স্টোরি হচ্ছে দিয়েছি আমি 10টা। আচ্ছা, এর আগে একটু বলে দেই প্যারাগ্রাফ কয় পেজ লিখব। একটা বই খুললে আমার হাতের বাম পাশে 1 পেজ, ডান পাশে 1 পেজ, এইরকম 2টো পেজ লিখবে। এখান থেকে স্টার্ট, শেষ। অথবা 4 পেজ হতে পারে, হাতের বাম থেকে শুরু, ডান পাশে শেষ। অথবা পরের পেজে গিয়ে বাম থেকে ডানে গিয়ে শেষ করে দেব। 4 পেজ সর্বোচ্চ হতে পারে। 2 পেজে লিখলে কোনো প্রবলেম নাই। যাদের হ্যান্ড রাইটিং খুব ছোট এবং সুন্দর হয় 2 পেজে লিখবে, হাতের বাম থেকে শুরু করবে, ডানে শেষ করে দেবে, শেষ। এটাই হচ্ছে একেবারে পারফেক্ট নিয়ম। আমি নিজে ইন্টারের প্যারাগ্রাফ লিখে আসি 2 পেজ, এখান থেকে বাম থেকে শুরু করছি, ডান পাশে নিচে শেষ করে দিয়েছি। ইনাফ, দরকার নেই। স্টোরি 10টা দিছি, এই সেম কাহিনী, বাম থেকে স্টার্ট করব, ডানে শেষ করে দেব, মানে 2 পেজ লিখবো স্টোরি। গ্রাফস অ্যান্ড চার্ট 1 পেজে শেষ করবা। 1 পেজে গ্রাফ অ্যান্ড চার্টটা সুন্দর করে লিখবা, সময় নিয়ে লিখবা। 3 পেজ লিখতে যে সময়টা ব্যয় হয় 1 পেজে সেই সময়টা ব্যয় করবে। সুন্দর করে সময় নিয়ে লিখবা। ইংলিশ ফার্স্ট পার্টে অনেক সময় পাওয়া যায়, সময়টা কাজে লাগাবে। এবার আসি কত ইনফর্মাল লেটার আর হচ্ছে ইমেলস। এখানে দিয়েছি মাত্র 8টা। গ্রাফ অ্যান্ড চার্ট দিয়েছি 8টা, ইমেল বা ফর্মাল এখান থেকে ইনফর্মাল লেটার অথবা ইমেলস হচ্ছে 8টা। সর্বশেষ ডায়লগ হচ্ছে 10টি। 10 আমাদের টার্গেট 95+। যারা পাস করতে চাও ম্যান্ডেটরি, পারবে না এটা শেষ করতে, আমি শিওর তুমি এটা এই বন্ধের মধ্যে কাজে লাগাতে পারবে। সাথে ইংলিশ সেকেন্ড পার্টটাও তোমরা পড়তে পারবে, যে আমি সাজেশনটা দিয়েছি। কারণ এখানে যদি আমি এই 3টা নাও পড়ি আমি কিভাবে আনসার করবো সেটা তোমাকে দেখাই দেবো। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি আমাদের মূল ভিডিওটি। আলহামদুলিল্লাহ, আজকের পরীক্ষার জন্য আজকে আমরা দেখব হচ্ছে ইংরেজি প্রথম পত্র ফাইনাল সাজেশন।
এই সাজেশনটি এমনভাবে ক্রিয়েট করা হয়েছে, অ্যাজ এ শিক্ষার্থী হন, গার্ডিয়ান হন বা কোনো টিচার হন, একটু ভালো করে দেখবেন। আই থিঙ্ক বুঝতে পারবেন এটা কেন স্পেশাল, কেন এক্সক্লুসিভ বলা হচ্ছে। জাস্ট 2 দিনে শেষ করতে পারবে ইনশাল্লাহ, এটাইভাবেই তৈরি করা হয়েছে। ইংরেজি প্রথম পত্র সবই হচ্ছে শুধুমাত্র প্যাসেজ ছাড়া সবই হচ্ছে আনসিন। দ্যাটস ওয়াই যত বেশি পড়বে প্রিয় শিক্ষার্থী তত বেশি এগিয়ে থাকবে। এটা মাথায় নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। এই সাজেশনটি সকল বোর্ড, ইংরেজি ভার্সনের শিক্ষার্থী মাস্ট, দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা অবশ্যই পড়তে পারবে। আচ্ছা, আমরা শুরু করতে চাই। আমাদের টার্গেট হচ্ছে 95+। 95+ এই টার্গেট নিয়ে মূলত আমরা পড়ালেখাটা স্টার্ট করব। ইংরেজি প্রথম পত্র সবচেয়ে বেস্ট কি জানো? যারা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসলে কতটি MCQ হলো, কতটি CQ হলো, কত নাম্বার পেলে, এই হিসাব নিকাশ করাটা খুবই খারাপ। একটা ভুল হলে না হার্টে গিয়ে আঘাত করবে, একটা নাম্বার চলে গেল, এবং এই ইফেক্টটা পরবর্তী পরীক্ষার ক্ষেত্রেও কাজে লেগে যায়। দ্যাটস ওয়াই এটাকে প্রথম থেকেই মাইনাস করে রাখা উচিত। পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত। এটা হচ্ছে বেস্ট এবং ভালো শিক্ষার্থীর গুণই হচ্ছে এইটা। ওকে, আমরা তাহলে শুরুতে এখন দেখবো হচ্ছে কোনটা 95% আমাদের টার্গেট। সিন প্যাসেজ 1। সিন প্যাসেজ 1 কোশ্চেন নাম হচ্ছে 1 এবং হচ্ছে 2। একটা হচ্ছে কি মাল্টিপল চয়েস কোশ্চেন এবং একটা হচ্ছে আনসারিং কোশ্চেন 10। খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি। এই কোশ্চেনটার ক্ষেত্রে স্পেশালি হচ্ছে কীভাবে প্রশ্ন আনসার করবে। শুধুমাত্র বোর্ড প্রশ্ন যেগুলো আসছে শুধু সেটাই প্র্যাকটিস করে যাও। মানে ওই প্যাসেজ রিলেটেড যে কয়টা বোর্ড প্রশ্ন আসছে সেইটা প্র্যাকটিস করে যাও। এবার আমরা আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোনগুলো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই 6টা। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই 6টা সকল বোর্ডের জন্য। এখন প্রশ্ন হতে পারে বলে স্যার আমার তো গত বছর বোর্ডে এটা চলে আসছে, তারা নিচেরগুলো পড়বে। তাহলে এই 6টা তোমাকে মাস্ট পড়তেই হবে। এরপরে আসি এই 6টার বাইরে গিয়ে আমি এই 4টা এক্সট্রা পড়তে পারি। নাথিং এলস, আর কিচ্ছু প্রয়োজন নাই। আরে আমার কোনো প্যাসেজ কমন না পড়লে আমি উত্তর করতে পারবো, সেটা নিয়ে একটা স্পেশাল ভিডিও থাকবে আগামীকাল সন্ধ্যা 7টায়। তোমাদের বলে দিয়েছি যদি আমি একটা প্যাসেজ নাও পড়ি সেক্ষেত্রে আমি কীভাবে উত্তর করতে পারবো, স্মার্টলি সেটা উত্তর করতে পারবে। এবার আমরা পরের অংশে যাই। সিন প্যাসেজ 2। আমার কাছে মনে হয় সিন প্যাসেজ 2টা পড়ার দরকার নেই, জাস্ট নিয়মটা মনে রাখলেই হলো। এই সিন প্যাসেজ 2 পড়ে আমি যতক্ষণ সময় নষ্ট করব শুধুমাত্র এই 5 মার্কের জন্য, আমি অন্য কিছু পড়লে কাজে লাগবে। তাহলে সিন প্যাসেজ 2 এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই 6টা। এবং এর সাথে এক্সট্রা তুমি পড়তে পারো এই 3টা। পড়তে পারো। আমি আবার বলছি এই 6টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। স্পেশালি এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন, এবং 21 ফেব্রুয়ারি ফিস্ট প্রোডাকশনটা অনেকগুলো বোর্ডে আসছে এবং এটা প্রতি বছরই চলে আসে, এই যে ফিস্ট প্রোডাকশন এইটা। ওকে, তাহলে এই 6টার সাথে তুমি এক্সট্রা পড়তে পারো হচ্ছে কোনটা, এই 3টা। আলহামদুলিল্লাহ, এর বাইরে এক্সট্রা পড়ার প্রয়োজন নয়। তুমি যদি অ্যাজ এ শিক্ষার্থী খুব পড়ুয়া শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি এই কয়েকটা প্রশ্ন বা কয়েকটা প্যাসেজ পড়ে রাখতে পারো। নেক্সট, আনসিন প্যাসেজ, ভেরি ইম্পর্ট্যান্ট। কেন? ইনফরমেশন ট্রান্সফার 5 নম্বর, সামারি হচ্ছে 10 নম্বর। সামারি কীভাবে সংক্ষেপে লেখা যায়, একটা নিয়ম দিয়ে কীভাবে অনেকগুলো সামারি লেখা যায়, এটা নিয়ে আমার ভিডিও আছে, তুমি চাইলে সেটা দেখে আসতে পারো। আমি চেষ্টা করব, নট শিওর, আমি চেষ্টা করব প্রথম কমেন্টে সেটা দিয়ে রাখতে। সামারিতে কীভাবে 10 আউট অফ 10 পাওয়া যায়, খুবই সিম্পলি একটা নিয়ম জানলেই সব সামারি তুমি আনসার করতে পারবে। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই 10টি। যেহেতু নাম্বারটা একটু বেশি, আনসিন প্যাসেজটা একটু বেশি পড়া উচিত। বরং সিন প্যাসেজ 2 বাদ দিয়ে যত পারো আনসিন প্যাসেজটা পড়ে রাখো, কাজে লাগবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি 1 নম্বরে রেখেছি, তার মানে এই 10টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং আমি আরও এক্সট্রা রেখেছি আরও 11টা। দেখো, তুমি চাইলে এই 11টাও পড়তে পারো, কারণ প্রত্যেকটাই বোর্ড কোশ্চেন রিপিট হয়েছে বারবার, প্রত্যেকটাই বোর্ড প্রশ্ন রিপিট হয়েছে। তাহলে আমরা প্রথমে এই 10টাকে খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারি। একটা স্ক্রিনশট রাখো এবং এটাই বারবার প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। এর সাথে তুমি এক্সট্রা এই 11টা পড়তে পারো, আমি আবারও বলতেছি। তাহলে হয়ে গেল হচ্ছে আনসিন প্যাসেজ। সিন প্যাসেজ 2 এর পরিবর্তে আনসিন প্যাসেজটা বেশি পড়লে তোমার জন্য বেটার হবে। ওকে, নেক্সট, ম্যাচিং আমি পড়তে বলেছি। দেখো, ম্যাচিং হচ্ছে এখানে 5 মার্কের।
ম্যাচিংটা মাত্র দুটি বোর্ডে 2024 সালে রিপিট হয়েছিল, মানে 2020-এর কোশ্চেন ঢাকা বোর্ডের কোশ্চেনটাও রিপিট হয়েছিল এবং আর একটা কুমিল্লা বোর্ডের একটা কোশ্চেন রিপিট হয়েছিল, অর্থাৎ বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছিল। তাছাড়া প্রতি বছরে নতুন কিছু আসে। তার মানে তুমি যদি মনে করো ম্যাচিং 100% কমন পড়বে, ধারণাটা একদমই ভুল। ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের ক্ষেত্রে যে আনসিন বিষয়গুলো আছে কখনোই 100% ডিপেন্ড করা লাগে না, কখনোই 100% ডিপেন্ড করা যাবে না কারো উপরই না, 100% ডিপেন্ড করা যাবে না। আমি আবারও বলতেছি, যত বেশি পড়বে তত এগিয়ে থাকবে, কারণ সবই আনসিন যে কোনো একটা টপিক নিয়ে কিন্তু আসতে পারে। তবে আমি এখানে সবচেয়ে বেশি এটা বিশ্লেষণ করেছি কীভাবে বোর্ড কোশ্চেন, তার সাথে হচ্ছে টেস্ট পেপার, মানে দিবে কই থেকে আর, ব্যাপারটা এইরকম মনে হয় আমার কাছে। এগুলো ছাড়া আর কী দিবে, কী এমন দিবে যেটা আমি পারবো না, এরকম মনে হচ্ছে। তাহলে এই 12টি তোমরা ম্যাচিং করে আসতে পারো। এই ম্যাচিং 12টা অবশ্যই তোমরা পড়বে, অবশ্যই এই ম্যাচিং তোমাকে পড়তে হবে 12টি। তার সাথে আমি আরও দিয়েছি কয়েকটা 9টা এক্সট্রা দিয়েছি, তুমি চাইলে এই 9টাও পড়তে পারো। এই 9টা পড়ে রাখলে ভালো হলো। এবং প্রত্যেকটা কিন্তু বোর্ড প্রশ্ন এবং হচ্ছে টেস্ট পেপারে সবচেয়ে বেশি বার আসছে বলে আমি এটাকে র্যাঙ্কিং করে রেখে দিয়েছি। নর্মালি কেউ ম্যাচিং সাজেশনটা দেয় না, কারণ এটা নর্মালি খুব একটা কমন পড়ে না, মানে বোর্ড কোশ্চেনও রিপিট করে না খুব একটা। ওকে, আমরা এরপরে দেখবো হচ্ছে রিঅ্যারেঞ্জিং। এটা রিপিট হয়, এটা বিগত বছরের কোশ্চেন থেকে প্রায় 80% রিপিট হয়, মানে জানাগুলোর মধ্য থেকে আসে, খুব একটা আনসিন বিষয়গুলো আসে না, যেটা তুমি কখনো পড়োনি বা কখনো জানো না, এরকম মনে হয় না। তবে আমি খুবই টেকনিক্যালি আজকে একটু বাড়াই দিয়েছি, রিঅ্যারেঞ্জটা একটু বেশি বেশি পড়ে যাবে, যেহেতু 8 নম্বরে একটা ভুল করলে কিন্তু দুটো ভুল হবে, দুটো ভুল করলে 4টা ভুল হয়ে যাবে, মানে টোটালি এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা রিঅ্যারেঞ্জ দিয়ে অনেকগুলো রিঅ্যারেঞ্জ শেখা যায়, এটা কে বলেছে তোমাকে? এটা কি সম্ভব কখনো? ইম্পসিবল, কারণ প্রত্যেকটা গল্পে আলাদা, প্রত্যেকটা সিস্টেম আলাদা, 2-1 লাইন মিল থাকতে পারে, আর বাকি সবগুলোই হচ্ছে আলাদা। আচ্ছা, তাহলে আমরা এখানে শিখবো হচ্ছে মোট কয়টা? 9টা। এই যে 9টা আমরা শিখবো। শামীম লট, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24-এ আসছে। আলেকজান্ডার ফ্লেমিং খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ডারক্লিসা আছে, হজরত ওমরের কথা বলা হয়েছে, আর শেষে ডক্টর কুদরাতি খোদা। এইটা হচ্ছে আমার কাছে বেস্ট মনে হচ্ছে, এই 9টা আরও নিচে আছে, মোট 15টা দিয়েছি। দেখো, এই হচ্ছে আমাদের টোটাল এই 15টা। এই 15টা তোমাকে শিখতেই হবে, কোনো ধরনের মানে একেবারেই ডিনাই করা যাবে না, মাস্ট শিখতে হবে এই 15টি। এই 15টি খুব ভালো মতো শেখার পর রিঅ্যারেঞ্জ বেশি করে শিখলে সমস্যা কোথায়? আমাকে যদি কেউ বলে দিত, বলে এই বইয়ে 72টি রিঅ্যারেঞ্জ আছে, 72টি রিঅ্যারেঞ্জ করলে পরীক্ষা একটা কমন পাবে, আমি সেই 72টিই পড়তাম। সত্যি বলছি, যদি আমাকে কেউ বলে দিত, তোমার মতো স্থান যখন থাকতাম। আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার বইয়ে যতগুলো রিঅ্যারেঞ্জ ছিল 72 থেকে 100টার মতো, সবগুলো আমি পড়ে গিয়েছিলাম। আনলাকলি কমন পড়েনি, মানে যেটা আসছিল সেটা কখনো কোনো বোর্ডে আসছিল না, বোর্ডের মধ্যে না, এবং ওই বইয়েও ছিল না। সিম্পলি একটা কাহিনী, আনোয়ার নামে একটা ছেলের কাহিনী দিয়ে দিয়েছিল, যেটা হয়তো আমরা কখনো মানে কোনো টেস্ট পেপারে কোথাও পেয়েছিলাম না, মনে পড়ে। যা হোক, হতে পারে এরকম। এবং সর্বশেষ আমি অ্যাভয়েডেন্সে আরও 15টা দিয়েছি, যে 15টা দিয়ে শেষে দেখতেই পাচ্ছ, এই 15টা হচ্ছে সাকসেস নিয়ে একটা 10 বোর্ড 20-এ আসছে, শের বাংলাকে ফজলুল হক, লুইস পাস্তার, এটা খুবই ইম্পর্টেন্ট দেখে আসে, সিনবাদ, জয়নুল আবেদিন দেখতে পাচ্ছি, অ্যান্ড আইডেল কিং লেয়ার, শেখ সাদি, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জয়নুল আবেদিন। টোটাল হচ্ছে এখানে হচ্ছে এক্সট্রা হচ্ছে 15টা। এই 15টা আমরা এক্সট্রা শিখতে পারি, এটা সাথে আবার বলছে এই 15টা তোমরা এক্সট্রা শিখতে পারো অন্যগুলোর সাথে। আমি মনে করি রিঅ্যারেঞ্জটা একটু বেশি শেখা উচিত। ওকে, এবার চলে আসলাম 8 নাম্বার কোশ্চেন, প্যারাগ্রাফ। ঢাকা মেট্রো রেল, জুলাই আপরাইজিং, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, এই 3টা টপিক যে কোনো একটা বিষয় আসতে পারে, সেটা প্যারাগ্রাফ হতে পারে, সেটা ডায়লগ হতে পারে, ফর্মাল বা মানে ইনফর্মাল লেটার হতে পারে, ইমেইল হতে পারে, লাস্টের আমি তো বললামই যে কোনো রাইটিং পার্টে বাংলা, শুধু মানে ফার্স্ট পেপার না, সেকেন্ড পার্টের ক্ষেত্রেও আসতে পারে, কম্পোজিশনের ক্ষেত্রে থাকতে পারে। তার মানে রিসেন্ট যেহেতু 3টা টপিক 2 থেকে 3 বার রিড আউট করে রাখা উচিত, রিডিং পড়ে রাখা উচিত, যদি কোনো কারণ চলে আসে যেন কিছু লিখতে পারো, বসে থাকতে না হয়। মনে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সাম, যত বেশি পড়বে তত এগিয়ে থাকবে। বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে কথা বলেছিলাম, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে, এই 3টা পরীক্ষা গেলে আমি মনে হয় বেঁচে যাই। এর পরেরগুলো হচ্ছে আমার খেল। তোমাদের দেখাবো কীভাবে 100% কমন পড়ে,
সেটা অনেক আগেই বলেছি। ওকে, আমরা এবার চলে আসি প্যারাগ্রাফের ক্ষেত্রে। প্যারাগ্রাফ হচ্ছে আমরা এই 10টা শিখব। 1 নম্বরে দেখতে পাচ্ছি উইন্টার মর্নিং, স্কুল ম্যাগাজিন, স্কুল লাইব্রেরিও আছে, ট্রাফিক জ্যাম, রেইনি ডে, বুক ফেয়ার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এনভায়রনমেন্টাল পলিউশন, ডেফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, স্কুল লাইব্রেরি। প্রশ্ন হতে পারে আমার বোর্ডে যেটা গত বছর আছে সেটা কি এটা এই বছর আসবে? সম্ভাবনা খুবই কম, 10%। আসার সম্ভাবনা 10%। বাংলা প্রথম দ্বিতীয় পত্র রিপিট হয়, বাট ইংলিশের ক্ষেত্রে রিপিট হওয়ার চান্স খুবই কম। যেটা তোমার গত বছর আসছে ওইটা আবার এই বছর আসবে, খুবই কম, খুবই রেয়ার যে রিপিট হবে। আচ্ছা, এবার আমরা এখানে আমি অ্যাভয়েডিং রিস্কের ক্ষেত্রে রেখে দিয়েছি এবার 7টা। এ টি স্টল, আর্লি রাইজিং, স্ট্রিট হকার, রেল স্টেশন, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক এবং ড্রাগ অ্যাডিকশান। এই 7টা এক্সট্রা দেখে যাবে, কয়েকবার রিড আউট করে গেলেও হবে, অন্তত বাংলা মিনিং করে পড়ার চেষ্টা করবে, মনে থাকবে। একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায়, এই টাইপের লিখে আসলে নাম্বার কম পাবে। এবার আসি স্টোরি। স্টোরিতে 10 নাম্বার। আমি এখানে ট্র্যাডিশনাল স্টোরিকে দিয়েছি 10টা। ট্র্যাডিশনাল স্টোরি কি, যে গল্পগুলো আমরা অনেক ছোটোবেলা থেকে শিখে আসছি সেই গল্পকে ট্র্যাডিশনাল স্টোরি বলা হয়। 2 rats and the monkey, dress does not make a man great, তারপরে nobody believes a liar, whimsical decision of a king, unity is strength। এই হচ্ছে টোটাল নিয়ে। তাহলে আমরা ট্র্যাডিশনাল স্টোরি শিখবো হচ্ছে এই 10টি। দেখতেই পাচ্ছ, খুব ভালো মতো করে একটা স্ক্রিনশট রেখে এখনই প্র্যাকটিস করে স্টার্ট করে দাও। 5 থেকে 7 বার রিড আউট করো বাংলা মিনিং সহ, দেখবে অনেকক্ষণ মনে থাকবে, ভুলে যাবে না। বাংলা মিনিং করে না পড়লে কিন্তু মনে রাখতে পারবে না। এখন আমরা এটা এক্সট্রা পড়তে পারি হচ্ছে এই 3টা। এক্সট্রা আমি হিসাবে 3টা রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই 3টাও তোমরা অবশ্যই পড়বে, কারণ স্টোরি যত পড়বে তত এগিয়ে থাকবে। স্টোরি তো অনেকগুলো অবশ্য বোর্ড প্রশ্ন রিপিট হয়, এই প্রশ্নগুলো বেশি বেশি রিপিট হয়েছে। এবার আসি ক্রিয়েটিভ স্টোরি, যেটা ইদানিং পরীক্ষায় বেশি আসে। এই 4টা অনেকবার পড়বে, আমি মনে করি এই 4টা আগে পড়বা। ক্রিয়েটিভ স্টোরি এবং হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি যেহেতু পার্থক্য আছে, এই 4টা আগে পড়বে। ইদানিং ক্রিয়েটিভ স্টোরিটা বেশি আসতেছে, এই 4টা তুমি আগে পড়ে নিবা। তাহলে এই পর ব্রিলিয়ান্ট বয় অথবা গার্লস স্টোরি, দ্য অনেস্ট অফ স্কুল বয়, স্কুল গার্ল হতে পারে, ফারিনে গার্মেন্ট ফ্যাক্টরি, তারপরে এ লাকি রিক্সা পোলার। ওকে, একই টাইপের মোটামুটি 4টা খুব ভালো মতো পড়ে নিতে হবে। হয়ে গেল স্টোরি আমাদের। এবার আমরা আসি হচ্ছে কি গ্রাফস আর হচ্ছে চার্ট। পরীক্ষায় গ্রাফটা বেশি আসে, চার্টও আসে, মোটামুটি দুটো ভাগাভাগি করে আসে। এই বছর গ্রাফ আসলে পরে চার্ট আসে, এরকম আসে দেখলাম, মানে মিক্স হয়ে আসে আর কি। একদমই তুমি একটা বাদ দিয়ে পড়বে বাট এরকম হবে না। আচ্ছা, দেখতেছি আমরা এখানে মোট 8টি, এই 8টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি গ্রাফ শিখবো হচ্ছে এই 8টা, দেখতেই পাচ্ছ। তাহলে বেনিফিটস অফ এ গার্লস এডুকেশন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি এই বছর। টাইম অ্যালোকেশন অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, মানে চয়েস অফ প্রফেশন বাই। তারপর দেখতে পাচ্ছ ফেসবুক বা মোবাইল ফোন বা ইন্টারনেট ইউজার, 4 নম্বরটা অবশ্যই ভালো করে পড়তে হবে। তাহলে এই 8টা তুমি খুব ভালো মতো করে শিখে ফেলো। তার সাথে তুমি চাইলে এক্সট্রা হিসাবে এই 5টা পড়ে রাখতে পারো, এই 5টা যেহেতু বোর্ড কোশ্চেন। অবশ্যই বললাম বেশি পড়লে এগিয়ে থাকবে, কম পড়লে এগিয়ে থাকার সম্ভাবনা খুব কম, কারণ এটা হচ্ছে আনসিন বিষয়, যে কোনো একটা টপিক নিয়ে আসতে পারে। এরপর আমরা আসি কি, দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ইনফর্মাল লেটার্স। দেখতে পাচ্ছি ইনফর্মাল লেটার্সের মধ্যে দেখতে পাচ্ছি থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাকে বেশি পড়তে হবে। তাহলে এখানে দিয়েছি মোট 8টা, এই 8টা ভালো মতো প্র্যাকটিস করো। একটা স্ক্রিনশট রেখে অনেকবার প্র্যাকটিস করো। থ্যাঙ্কিং ফর হসপিটালিটি ইম্পর্ট্যান্ট, বেশি মনে হচ্ছে। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অনেক বোর্ডে আসছিল। হোয়াট আই ইন্টেন্ট আফটার এসএসসি এক্সাম, এই বছর 3 থেকে 4টা বোর্ডে আসবে এই হোয়াট আই ইন্টেন্ট আফটার এসএসসি এক্সাম, এটার কথা বলা হয়েছে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই ইম্পর্ট্যান্ট। যা হোক, তাহলে এই 8টা খুব ভালো মতো পড়ো। আর রিস্ক এড়ানোর জন্য তুমি 4টা এক্সট্রা পড়ে রাখতে পারো। অ্যাডভাইজিং ইউর ব্রাদার টু অ্যাভয়েড ইভিল কোম্পানি, চিন্তাই করো, খারাপ সঙ্গ ত্যাগ করা উচিত। এই 4টা তোমরা এক্সট্রা পড়ে রাখতে পারো, নাথিং এলস। হয়ে গেল। আর ইমেল যদি পরীক্ষা আসে, লেটার ইমেল আকার আসতে পারে, ইমেলটা লেটার আকার আসতে পারে। আমি জাস্ট এই 6টা এক্সট্রা দিয়ে রেখেছি। ইমেল কিন্তু ইদানিং পরীক্ষা আসে, ভালোই আসে দেখলাম। টু জয়েন এ পিকনিক অথবা দ্য পিকনিক ইউ হ্যাভ এনজয়েড। থ্যাঙ্কিং ফর দ্য বার্থডে গিফট, খুবই ইম্পর্ট্যান্ট। হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ, তারপর দেখতে পাচ্ছি কনগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, প্রোগ্রেস অফ স্টাডিজ, লাস্টের প্রাইজ, মানে প্রাইজ গিভিং সেরেমনি। আলহামদুলিল্লাহ, হয়ে গেল। সর্বশেষ আমাদের যে টপিক, এটা হচ্ছে ডায়লগ। এই ডায়লগ আমরা 10টা শিখবো। দেখো 10টি ডায়লগ আমরা খুব ভালো মতো শিখবো এখানে, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে।
তারপরও যদি কনফিউশন থাকে তোমাদের, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট, এটা আমাদের লেটারের ক্ষেত্রেও শিখতে হবে, ডায়ালগের ক্ষেত্রেও শিখতে হবে। ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ড্রাগ এডিকশন, লেটারের ক্ষেত্রেও তো আসতে পারে। দ্য ফিউচার চয়েস অফ প্রফেশন বা এম ইন লাইফ, এটাও আসতে পারে লেটার হিসাবে। দ্য প্রিপারেশন ফর দ্য কামিং বিএসসি এক্সামিনেশন, এটা আমাদের লেটারের মধ্যে আসে। মানে একই বিষয় জাস্ট ঘুরিয়ে ফিরে শিখতে হবে, ডায়লগ আকারে আর একটা হচ্ছে লেটার বা ইমেল আকারে। এই হচ্ছে 10টা। এবং সর্বশেষ এটার জন্য আমি এক্সট্রা রেখেছি কয়টা দেখতেই পাচ্ছ, এক্সট্রা রেখেছি মাত্র হচ্ছে 5টা। তাহলে জাস্ট এটা প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, জাস্ট এটাই প্র্যাকটিস করো, এর বাইরে ইনশাল্লাহ আর পড়তে হবে না। আমি শিওর এই 2 দিনে তোমরা এটা কমপ্লিট করতে পারবে। অনেকে মনে করি এটা সাজেশনটা মনে অনেক বড়, কিন্তু এরপর আপনাকে কিছুটা রিস্ক নিতেই হবে বলে। হ্যাঁ, এরপরও কি কোশ্চেন আরও বেশি পড়তে হবে, পড়ার কিন্তু ইংলিশ ফার্স্ট পার্টের শেষ নেই। এই আলোচনাটা বললাম কেন, বাংলা প্রথম এবং দ্বিতীয় সম্মিলিত পাস কিনা, আমি সম্মিলিত কত নাম্বার পেলে পাস করব, অথবা কত নাম্বার পেলে আমার A+ বা A গ্রেডটা আসবে দেখাচ্ছি। প্রথমে বাংলা প্রথমে আমি যত নাম্বারই পাই না কেন, বাংলা প্রথমের নাম্বার এবং দ্বিতীয় নাম্বার যোগ করে A+ নির্ধারণ করা হয়। অর্থাৎ তুমি 160 পেয়েছো কিনা, প্রথম আর দ্বিতীয় সম্মিলিতভাবে নির্ণয় করা হয় হচ্ছে তোমার গ্রেড পয়েন্টটা, পাস মার্ক না। আমি আবারও বলতেছি, প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে শুধু গ্রেড পয়েন্টটা নেওয়া হয়, বলে তুমি কোন গ্রেড পেয়েছো, D, C, A অথবা A+, কোনটা পেয়েছো। তাহলে দুটো মিলে পাস মার্ক পরে আসতেছে, আগে গ্রেড হিসাব করব। দুটো মিলে শুধুমাত্র গ্রেড অ্যাভারেজটা করা হয়। দুটো মিলে হচ্ছে তুমি A পেয়েছো, A+ পেয়েছো, কী পেয়েছো সেটা নির্ণয় করা হচ্ছে মোট নাম্বারের ভিত্তিতে। 80 160, অথবা 75 ওদিকে 85, অথবা 60 ওদিকে 90, দুটো মিলে আমার 160 হলো, এইভাবে হিসাবটা করতে হবে। আমার বুঝতে পারছো, দুটো মিলে শুধু গ্রেড পয়েন্ট হবে। এবার আসি আমরা হচ্ছে কি পাস মার্কের ক্ষেত্রে। পাস মার্কের ঘটনাটা কি হবে, MCQ হচ্ছে 30 গুণ হচ্ছে 33% পেতে হবে, 33%, তার মানে 10 পেতে হবে। 9 পেলেও সমস্যা নেই, সর্বনিম্ন পাস মার্ক হতে হলে। যারা মনে করবে একত্রে যোগ করলে পাস, তারা এখনও ভুলের মধ্যে আছেন। তাহলে আমি MCQ 0 পেলে আমি পাস করবো, তোমার কাছে কি মনে হয়? তাহলে MCQ 33% নাম্বার তোমার লাগবে। আবার সেমভাবে 70-র মধ্যেও আমাকে 33% নাম্বার পেতে হবে, অর্থাৎ 23 বা 24। এই তো, এই নাম্বারটা তোমার মাস্ট লাগবেই যদি পাস করতে চাও। সেকেন্ড পার্টের ক্ষেত্রেও সেম কাহিনী, 30-র উপরে 33% করে দাও, আর 70-র উপরে 33% করে দাও। লাগবে এটা পাস মার্ক করতে হলে, সিঙ্গেল পাস করতে হবে। আবারও বলতেছি, গ্রেডটা শুধুমাত্র একত্র হবে, এটা অনেকে মিসিং করবে। ফার্স্ট ইংলিশ ফার্স্ট পার্ট সাজেশনের ক্ষেত্রে তোমাদের এটা আমি বলে দিলাম। ভালো থাকবো সবাই, সবার প্রতি শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।